আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী আহমেদউদ্দিন মিশন। নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিন তো আমি একা বলছিলাম, আপনারা অনেকেই আমায় বলছিলেন যে আপনি অসম্ভব সমস্ত কথা বলছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ফিরে আসতে পারেন না। তাই বরাবরই বলেছিলাম যে শেখ হাসিনা ফিরছেন এবং 2 মাসের মধ্যে ফিরছেন। এখন যদি এই সীমান্ত টিমান্ত নিয়ে গন্ডগোল ফন্ডগোল না লাগে, তাহলে ওই নির্ধারিত 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। এখন আমি তো একা বলছিলাম, এখন সব আপনাদের কাগজ যত আছে, মিডিয়া আছে, তাতে আলোচনা হচ্ছে, কাগজে লেখা হচ্ছে এবং সর্বত্র একই আলোচনা যে শেখ হাসিনা দেশে ফিরছেন। ফিরে তিনি বিচারের সম্মুখীন হবেন কি হবেন না সে তো পরের ব্যাপার। এখন শেখ হাসিনা ফিরলে পরে যে অবস্থা হবে, আমার যা আন্দাজ, আর আমি যা যা আন্দাজ করে বলেছি এখনো পর্যন্ত কোনোটাই মিথ্যা হয়নি, যে অন্তত 1 কোটি মানুষ তো ঢাকার বুকে নেমে পড়বে। বিভিন্ন জেলা, উপজেলা, ঢাকা শহর সমস্ত মিলিয়ে 1 কোটি মানুষ নেমে পড়বে। কোথায় পুলিশ, কোথায় সেনা, কোথায় আনসার, কোথায় বিরোধী বাহিনী, কোথায় বৈষম্য বিরোধী ছাত্র, সব হাওয়া হয়ে যাবে। শুধু উনি ঘোষণাটা দিন, এবং দিন ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। যদিও অনেক ক্ষেত্রে বিধিনিষেধ থাকে, তিনি ঘোষণা নাও দিতে পারেন। তবে আমার কাছে যা খবর, তিনি ঘোষণা করেই ফিরবেন যে অমুক দিনকে আমি ফিরছি। নাহলে আওয়ামী লীগ সমর্থকরা জানবেন কি করে তিনি কবে ফিরছেন? যারা বলছেন তিনি আগাম ঘোষণা করবেন না, তারা ঠিক বলছেন না। তো যাই হোক, গত পরশুদিনই সম্ভবত, এখন আমি ভুলে গিয়েছি ডেটটা, জয়শঙ্করজি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। আমি 2 দিন ধরে খবরটা আপনাদের দিতে পারিনি, কারণ আমি খবরটা পাইনি। কালকে সন্ধেবেলাতে আমি খবরটা কিছুটা জোগাড় করেছি, সম্পূর্ণ পেয়েছি সে দাবি আমি কখনোই করব না, কিছুটা পেয়েছি। এখন জয়শঙ্করজি ছুটেছিলেন একটাই কারণে, তার সাউথ ব্লকে একটা দ্বিতীয় মিটিং ছিল। ওই কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে উনি বলেছিলেন আমার সঙ্গে এসে আপনি ব্রেকফাস্ট করবেন। ওই কারণে জয়শঙ্করজি গেছিলেন, ব্রেকফাস্ট ওখানে করেছেন। এবং পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি সংক্ষিপ্ত হারে আমি যা পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতোভাবে আছে। যদি রাশিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রকম প্রয়োজন হয়, পুতিনকে ফোন করতে উনি পারেন, বা নরেন্দ্র মোদী মারফত উনি যোগাযোগ করতে পারেন। একটা ট্রাইপার্টাইট মিটিং এর ব্যবস্থা হচ্ছে। ট্রাইপার্টাইট মানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। সেটা হবে আপনার ওই ভিডিও কনফারেন্স টাইপের। এটা ডেট কবে আমি জানতে পারিনি, তবে কাজ যে দ্রুততম গতিতে এগোচ্ছে তা তো পরিষ্কার। আমি আপনাদের বলেছিলাম যে শহর জুড়ে দেখবেন আওয়ামী লীগের ধীরে 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 মিছিল বাড়ছে, সংক্রমণের মতো সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে। এত টাকা জোগাচ্ছে কে? আমি প্রশ্নটা তুলেছিলাম। এখন দেখুন ধীরে 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 মিছিলগুলো কিন্তু বহরে একেবারে এতে বাড়ছে, আকারে আর বহরে, যদি আপনি সঠিক বাংলা বলেন। আকারে এবং বহরে দুটোতেই আপনার বাড়ছে, এবং এত লোক জড়ো হচ্ছে
যে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আপনারাই সাক্ষী, আপনারাই আমায় লিখেছেন, আপনার কথা প্রতিটা সত্য হতে চলেছে। তো আমার কথা একটু দেরিতে সত্য হয়, তা এখন তো দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। আবার এদিকে পুতিন নিশ্চিত করেছেন যে বেজিং এর সঙ্গে তার কথা হয়েছে, মানে জয়শঙ্করজিকে বলেছেন বেজিং এ শি জিনপিং এর সঙ্গে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হয়েছে, এবং শি জিনপিং তাকে বলেছেন যে ভারত বাংলাদেশ এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, অথবা যদি আপনার কোনো রকম সংঘর্ষ বা অমুক কিছু হয়, মানে চীন নিরপেক্ষ থাকবে। এই ব্যাপারে চীন কোনো রকম সাহায্য করবে না, আর কোনো কারোর সঙ্গে কথাও বলবে না। এটা রাশিয়াকে নিশ্চিত করেছে। আর পুতিনকে নিশ্চিত না করলে পুতিন বলবেন না। পুতিন এমন ফালতু কথা বলার লোক নন। আর বেজিং জানে দুটো দিকে বেজিং আটকে আছে। একটা হচ্ছে তার মার্কেট, বিকল্প বাজার, তার ভারতবর্ষ। আর দুই হচ্ছে রাশিয়ার কথা না শুনলে পরে রাশিয়া থেকে তেল আমদানির রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে বেজিং কিন্তু এই মুহূর্তে খুব প্যাচের মধ্যে রয়েছে। তার উপর আমেরিকার চাপ, সে ভাবছে এবার আমেরিকার চাপ কমানোর জন্য সে তাইওয়ানের ওপরে চড়ে বসবে। সেটা যে কোনো দিন হতে পারে। এমন হতে পারে ভারতবর্ষ যখন পাকিস্তান এবং বাংলাদেশে অ্যাকশন নিচ্ছে, সেই সময় চীন তাইওয়ানে চেপে বসলো, মানে ট্রাম্পকে পাগল করার জন্য। ট্রাম্প কত দিকে ছুটবেন? তাইওয়ানে ছুটবেন, পাকিস্তানে ছুটবেন, না বাংলাদেশে ছুটবেন? কোন দিকে ছুটবেন? তাকে রীতিমতো প্যাচে ফেলার জন্য। এখন তো শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নাকি জাহাজ আসবে। বঙ্গোপসাগরে ঢুকুক, ভারত মহাসাগর দিয়ে বঙ্গোপসাগর আগে ঢুকুক, তখন দেখা যাবে। দম আমাদের জানা আছে। এই দম কত দূর আমেরিকার ট্রাম্প বাহাদুরের মালিকের এখন আছে। মালিকের অবস্থা তো খুবই খারাপ, আপনারা সবই জানেন। মালিক তো কংগ্রেসে তো একচোট খেয়েছেন, যদিও তিনি ভেটো দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু কোনোভাবে যদিও 2/3 মেজরিটি যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে পরে কিন্তু তার বিদায়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এবং ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য একটা বিল এসছে, সেটাও আপনারা জানেন যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে। কারণ আমেরিকা আর বডি ব্যাগ বইতে পারবে না। আমি বলেছি না, ওরা সবসময় ভয় পায় বডি ব্যাগের। এটা আমাদের সৈন্য নয়, সবসময় একেবারে সই দেওয়ার জন্য এগিয়ে যাবে বিক্রম বার্তাদের মতো। বিক্রম বার্তা একটু গুগলে সার্চ করে নেবেন, তাহলে জানবেন বিক্রম বার্তার মতো মানে আমাদের মেজর কত আছে। মেজর, ক্যাপ্টেন, যারা সামনে থেকে লিড করেন, ভেতরে বসে থাকেন না। এই যে আমাদের বিএসএফ আছে, বিএসএফ এর যিনি কমান্ড্যান্ট, তিনি কিন্তু বিএসএফ এর ক্যাম্পেই থাকেন, বিএসএফ এর সঙ্গেই খাওয়া দাওয়া করেন এবং বিএসএফ এর সঙ্গেই আড্ডা মারেন। তার মানে একটা ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা এবং একাত্মবোধ তৈরি করার জন্য, যেগুলো আমাদের আর্মিতে হয়। আর্মিতে মেজর, ক্যাপ্টেন সব একসঙ্গে বসে ডিনার করছে, তাকে বলে বড়াখানা। এই বড়াখানা যেমন আমাদের আর্মিতে আছে, তেমন আমাদের আধা সামরিক বাহিনী, বিএসএফ, আইটিবিপি, এগুলো হচ্ছে আমাদের আধা সামরিক বাহিনী, তারাও আছে। বড়াখানা প্রতি সপ্তাহে একদিন করে হয়। বড়াখানা মানে সেদিনকে প্রচুর খাবার দাবারের আয়োজন থাকে, মানে এবার ধরুন 25টা 30টা পদ রইল, যে যার পছন্দ মতো পদ খাবে।
তো যাই হোক, আর আপনাদের বিজিবির কি হয়? বিজিবির সমস্ত সেনাবাহিনী থেকে লোক আসে, তিনি ঠান্ডা ঘরে বসে থাকেন, ঠান্ডা ঘরে বসে থেকে তিনি অর্ডারটি দেন। কিন্তু যুদ্ধ কি? যুদ্ধ হচ্ছে গিয়ে আপনার একবার তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে, যে এখানে এই হচ্ছে, এখানে আমার তাৎক্ষণিক ডিসিশন নিচ্ছে। মানে সিও কোথায়? সিও কে জিজ্ঞেস করলে সিও বলবে ঠিক আছে আমি আদেশ নিচ্ছি। এই আদেশ নেওয়া, যে ডিজির কাছে আদেশ নেওয়া, আপনাদের যে বিজিবির যে ডিজি, তার কাছে আদেশ নেওয়া, সেই আদেশটা এসে তিনি ভেবেচিন্তে বলবেন, সেটা এক্সিকিউট হবে, হতে হতে এদিকে কাম খতম। আমাদের সেটা নয়, আমাদের সিও সঙ্গে থাকে, কমান্ডিং অফিসার বলবে গুলি চালাও, গুলি চালিয়ে দেবে, তারপরে যা হবে দেখা যাবে। ভারত সরকার তো আছে পেছনে লড়ে যাওয়ার জন্য। তো এই যে এখন অবস্থা যেটা জটিল হয়ে রয়েছে, এখন ভারত চাইছে না যে কোনো সংঘর্ষ হোক, আসলে ভালো ভালো শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বেড়া দেওয়া নিয়ে যে অশান্তিটা চলছে, আজকেও গতকালকেও হয়েছে, গতকালকেও দুপুরবেলার দিকে এই অশান্তিটা মেঘলিগঞ্জের দিকে হয়েছে, আজ ওদিকে কিষেনগঞ্জের দিকে হয়েছে, আর সেভেন সিস্টার অঞ্চলে তো, শিলিগুড়ি অঞ্চলে তো হচ্ছেই, রেগুলার হচ্ছে। এখন বিজিবির লোক সংখ্যা কম বলে গ্রামবাসীদের খেপিয়ে দিচ্ছে, আর গ্রামবাসীদের যেই বন্দুকের নল ধরছে, গ্রামবাসীরা উল্টো পায়ে দৌড়াচ্ছে। তো যে কথায় যাচ্ছিলাম, শেখ হাসিনা সম্ভবত একটা ট্রাইপার্টাইট মিটিংয়ে যোগ দেবেন। মোদি, পুতিন এবং শেখ হাসিনা ট্রাইপার্টাইট একটা বৈঠক হবে, সেটা ভিডিও কনফারেন্স হবে, অথবা মোদির জায়গায় যদি মোদি ব্যস্ত থাকেন তাহলে জয়শঙ্করজি থাকবেন। এইটা, আবার জয়শঙ্কর যদি ব্যস্ত থাকেন তাহলে আমাদের অজিত দোভাল থাকবেন, এনএসএ। কারণ অজিত দোভালের সঙ্গেও পুতিনের খুব ভালো সম্পর্ক, 1-to-1 কথা হয়। আর পুতিন যে লেভেলে, তিনি কিন্তু কোনো দেশের মানে এনএসএর সঙ্গে কথা বলবেন না, একমাত্র অজিত দোভালের সঙ্গে কথা বলেন। কারণ অজিত দোভাল এত বুদ্ধিমান মানুষ, এবং তিনি এতটা ভালোভাবে ভারতবর্ষকে চেনেন, এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের একটা সম্পর্কের পেছনে অজিত দোভালের একটা বড় হাত রয়েছে। তো এই হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি। জয়শঙ্করের জন্য, জয়শঙ্কর এই জন্যই ছুটে গেছিলেন এবং এইটা বলে এসছেন। আপনাদের কাছে আমার একটা জানার জিনিস আছে, আমার একটু জানাবেন আপনারা, যে আমার কি লাইট বেশি হয়ে যাচ্ছে? অনেকে লিখছেন যে আমার লাইট বেশি হয়ে যাচ্ছে। সত্যি কি সকলের মানে আমার লাইটটা বেশি হয়ে যাচ্ছে? সবার পরে তো সব রকম রিফ্লেকশন আসে না, ছবিও আসে না। তো এক একজনের ফোনের সেটিংস এক এক রকম আছে। তো আপনারা যদি আমাকে একটু জানান, সেই মতো আমি লাইট ফিক্সিংটা ঠিক করতে পারি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, আবার কি ৭১-এর ভূমিকায় ছাত্রলীগ? কেন? আমরা বিস্তারিত ব্যাখ্যায় সেটি বলবো। ৭১-এ ছাত্রলীগের কি ভূমিকা ছিল, আজকে কি ভূমিকা পালন করছে, এজন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। বাংলাদেশের রাজনীতিতে কি তবে এবার কোনো বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে? ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যে দলটির নেতা কর্মীদের কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ ২০২৬ সালের জুনে এসে তারা আবার রাজপথে। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদেরই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কথা। গত বছর মে মাস থেকে আওয়ামী লীগের কার্যক্রম এবং ২০২৪-এর অক্টোবরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে তাদের আকস্মিক এবং একের পর এক ঝটিকা মিছিল এখন টক অব দ্য কান্ট্রি। এমনকি এই ঝটিকা মিছিলগুলোর কারণে রীতিমতো তটস্থ তারেক রহমানের বর্তমান সরকার ও পুলিশ প্রশাসন। কিন্তু হঠাৎ কেন এই গা ঝাড়া দিয়ে ওঠা? এর পেছনে আসল রহস্য কি?
ঘটনার সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। চলতি জুনের প্রথম সপ্তাহে দেশের রাজনীতিতে এক নয়া মাত্রা যোগ করেছে ছাত্রলীগের এই আকস্মিক উপস্থিতি। ঢাকার বুকে ছাত্রলীগ চ্যালেঞ্জ দিচ্ছে। খোদ রাজধানী ঢাকায় হাইকোর্টের সদর গেটের সামনে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এবং জয় বাংলা লেখা ব্যানার নিয়ে প্রকাশ্যে সভা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এরই মধ্যে চট্টগ্রামে চলছে ইঁদুর বিড়াল খেলা। সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। জুন মাসের প্রথম 5 দিনেই সেখানে অন্তত 5টি বড় ঝটিকা মিছিল হয়েছে। গত শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় যুবলীগের ব্যানারে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল বের হয়। সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সামদানি জনি এবং যুবলীগ নেতা আবুল বাশারের অনুসারীরা বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধি ও রাজবন্দীদের মুক্তির দাবিতে এই মিছিলগুলো করেন। আর নোয়াখালীর ঘটনাটি তো রীতিমতো সারা দেশে চাঞ্চল্যই ফেলে দিয়েছে। নোয়াখালী সদর উপজেলায় যা ঘটেছে তা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিরল। সেখানে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল জনস্রোত দেখে দায়িত্বরত মাত্র 6 জন পুলিশ সদস্য পিছু হটতে বাধ্য হন। স্থানীয় সুধারাম মডেল থানার ওসি নিজেই স্বীকার করেছেন, লোকবল বেশি থাকায় তারা নিরাপদ দূরত্বে সরে যান। যদিও পরবর্তীতে ওই এলাকা থেকে 24 জনকে গ্রেপ্তার করা হয়। সারা দেশের অবস্থা কিন্তু এমন। পুলিশ কতজন আছে, আর ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ইত্যাদি বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষ কতগুলো আছে। এই মানুষগুলো যদি রাস্তায় নামে, পুলিশ প্রোটেক্ট করবে না। এবং গতকালকের আমি একটি ভিডিওতে বলেছি যে পুলিশ কেন বাধা দেবে না। এর ঐতিহাসিক কারণ আছে। সাম্প্রতিক 2024-এ ঘটে যাওয়া ঘটনা এবং সামগ্রিকভাবে পুলিশ এই সরকারের নিয়ন্ত্রণে কতটুকু আছে সেটি নিয়ে বড় প্রশ্ন। আর এই কারণে পুলিশ আসলে সত্যিকার অর্থে বাধা দেবে না আপনি যদি শক্তভাবে মাঠে নামেন। যেগুলো ধর পাকড় করছে চাকরি বাঁচাতে চাপে, ক্যাডার সার্ভিসের কিছু কর্মকর্তা যারা এক প্রকার চাকরিচ্যুত ছিলেন এক সময়, তারা এসে তারা চাপ দিচ্ছেন অধীনস্থদের, নন ক্যাডারদের চাপ দিচ্ছেন। এই নন ক্যাডাররা তাদের চাপে পড়েই ধরে আনছে, অ্যারেস্ট করছে। এমনকি মিছিল মিটিং এ অংশ নেয়নি এমন কিশোরদেরকেও দেখলাম গতকালকে 14 ঢুকিয়ে দিয়েছে, যে কিশোরদের বয়স 14 বছরও হয়নি। নোয়াখালীতে এমন ঘটনা ঘটিয়েছে পুলিশ। অর্থাৎ ঊর্ধ্বতনদের চাপ সামলাতে, ঊর্ধ্বতনদের বোঝাতে যে না, আমরা এত সংখ্যক অ্যারেস্ট করেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা আমাদের উপরে রূঢ় আচরণ করবেন না। নিতান্ত এই চাকরি বাঁচাতে পুলিশ এই কাজগুলো করছে। না হলে আপনি যদি বড় সড়ো ভাবে নেমে যান, পুলিশ আপনাকে বাধা দেবে না। এখনো সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনীও আসলে কতদূর কি করতে পারবে সেটি একটা বিষয়। পুলিশ পারবে না বলে সরকার এখনো পর্যন্ত, নির্বাচন হয়ে গেছে, বলেছিল সেনাবাহিনী উঠে যাবে নির্বাচন হওয়ার সাথে সাথে। সেনা প্রধানও মিথ্যে আশ্বাস দিয়ে হজে গিয়েছিলেন, হজ থেকে তিনি ফিরেও এসেছেন যে আর্মি ব্যারাকে ফিরে যাবে। কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত আর্মির ব্যারাকে ফিরবার কোনো খবর কোথাও নেই। এই যে মিছিলগুলো, এই মিছিলগুলো শুধু চট্টগ্রাম, ঢাকা কিংবা নোয়াখালীতেই নয়, রাজশাহী, শরীয়তপুর, লালমনিরহাট, মৌলভীবাজার এবং পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন বেনাপোলেও এই ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। রাজশাহীতে তো ছাত্রলীগের এই গুপ্ত মিছিলের প্রতিবাদে বিএনপি পাল্টা প্রতিরোধ মিছিলও করেছে, নোয়াখালীতেও করেছে। এবং নোয়াখালীতে কালকে ছাত্রদল পাল্টা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের হামলারও শিকার হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে দিনকে দিন রাজনৈতিক পরিবেশ সহিংস হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাপক ধরপাকড় আর নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে এই তরুণ তরুণীরা রাস্তায় নামছে। আসলে এই তরুণ তরুণীদের দেয়ালে পিঠ থেকে গেছে। ছাত্রলীগ তো বটেই, ছাত্রলীগের বটেই, এমনকি ছাত্রলীগ করেও না এমন মানুষদেরও, এমন শিক্ষার্থীদেরও ছাত্র জীবন দোজকে পরিণত করেছে, ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আপনি কি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমনটা দেখেছেন? স্বয়ং স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ে দুর্দান্ত প্রতাপে পড়াশোনা করেছে, স্কুল কলেজে পড়াশোনা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত হয়েছে। কিন্তু আজকে ছাত্রলীগ বা ছাত্রলীগ হোক না হোক, কোন শিক্ষার্থীর উপর আক্রোশ, তাকে ট্যাগ দিয়ে তার শিক্ষা জীবন ধ্বংস করে ফেলানো হচ্ছে। লক্ষ লক্ষ, কয়েক লক্ষ হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে কয়েক লক্ষ শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিয়েছে। তারা কি বসে থাকবে?
তারা সব একজোট হয়ে রাস্তায় নামছে। এছাড়াও সংশ্লিষ্ট মহল ও আওয়ামী লীগ নেতৃত্বের একাংশের দাবি, এর মূল জ্বালানি হলো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাম্প্রতিক কিছু বার্তা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, শেখ হাসিনা তার সাম্প্রতিক ভার্চুয়াল বা অভ্যন্তরীণ সভাগুলোতে নেতা কর্মীদের বলেছেন, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজপথে মিছিল মিটিং চালিয়ে যেতে হবে। তার মতে আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্র তৈরি করেছে, তাই একে নিষিদ্ধ করার অর্থ দেশকে অস্বীকার করা। নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার দেশে ফেরার সময় আসন্ন, আর সেই শুভ দিনের অপেক্ষায় ভয়ভীতি উপেক্ষা করে তারা রাস্তায় নামছে। শুধু তাই নয়, স্থানীয় সূত্রগুলো দাবি করছে এই মিছিলগুলোতে কেবল ছাত্রলীগ কর্মী নয়, সাধারণ মানুষেরও অনেকে যোগ দিচ্ছেন। কেন নামবে না বলো? সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত করে ছেড়ে দিয়েছে এই 2 বছরের 2 সরকার। কারখানা বন্ধ, শ্রমিকরা রাস্তায়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তারাও যোগ দিচ্ছে এবং মিছিলের সংখ্যা দিনকে দিন বাড়ছে। আজকে যখন এই পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবে আমরা একটু ঐতিহাসিকভাবে ইতিহাসের দিকে যখন তাকাই, তখন গৌরবোজ্জ্বল ছাত্রলীগের ইতিহাসের কথা মনে পড়ছে। ছাত্রলীগ কিন্তু একটা হেতাপাতা সংগঠন নয়, 78 বছরের সংগঠন, আওয়ামী লীগের থেকেও পুরনো সংগঠন। আওয়ামী লীগেরও 1 বছর আগে ছাত্রলীগের জন্ম। 1948 সালের 4 জানুয়ারি জন্ম নেওয়া এই সংগঠনে রয়েছে এক অনন্য অতীত। বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই সংগঠনের অবদান ভোলার মতো নয়। 70,000 শহীদ হয়েছিলেন এই ছাত্রলীগের নেতা কর্মী। 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ছাত্রলীগের প্রায় 70,000 নেতা কর্মী জীবন উৎসর্গ করেছিলেন। এই মাটিতে তাদের রক্ত আছে। মুজিব বাহিনী গঠন ছাত্রলীগ থেকেই, কিন্তু ছাত্রলীগের নেতাদের দিয়ে কিন্তু মুজিব বাহিনী গঠন করা হয়েছিল। শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এবং সিরাজুল আলম খানের নেতৃত্বে গঠিত মুজিব বাহিনী পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের লড়েছিল। স্বাধীনতার ইস্তেহারে ছাত্রলীগের একটা বিশাল ভূমিকা ছিল। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন এবং 3 মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠ করার মূল কাজটি করেছিলেন তৎকালীন ছাত্র সমাজ ও ছাত্রলীগ। ইতিহাসের সেই গৌরব, আজকের যে নিষিদ্ধ সংগঠনের তকমা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আজ সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন, সেদিনের সেই ছাত্রলীগ কি আজ আবারও কোনো নতুন মুক্তির পথ দেখাচ্ছে, নাকি এই ঝটিকা মিছিলগুলো কেবলই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা? আমরা বলবো ছাত্রলীগের হাত দিয়ে হয়তো মুক্তির পথ বাতলে যাবে। আজকে ছাত্রলীগ যে ভূমিকা পালন করছে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই জন্যই 71-এর সাথে তুলনা করছি। আমি বলছি যে ছাত্রলীগ কিন্তু হেতাফাতা কোনো সংগঠন নয়। বাংলাদেশ আওয়ামী লীগের থেকেও সিনিয়র সংগঠন ছাত্রলীগ, এবং 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশে অনেক গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা অসামান্য। মাঝে মাঝে কিছু বিতর্কিত ভূমিকা আছে, কিন্তু সেই বিতর্কের চেয়ে গৌরবের ভূমিকা অনেক অনেক বেশি। এবং আজকে 2026-এ এসে মনে হচ্ছে যেন ছাত্রলীগ আবার সেই 71-এর কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আবার সেই গৌরবের পথে হাঁটছে। পুলিশ প্রশাসন এখন ভিডিও ফুটেজ দেখে দেখে চিরুনি অভিযান চালাচ্ছে, আইনি ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এত ব্যবস্থা নিয়েও কি ছাত্রলীগের এই অপ্রতিরোধ অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে? অবস্থার দৃষ্টিতে কিন্তু সেটি মনে হচ্ছে না। আমরা গত কয়েকদিন দেখছি, আজকে যে মুহূর্তে এই ভিডিওতে কথা বলছি তখনও খবর পাচ্ছি রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগে যেন একটা নতুন জোয়ার শুরু হয়ে গেছে। নতুন নতুন স্থানে নতুন নতুন উপায়ে মিছিল করছে তারা। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতিতে শান্তি এত সহজে আসছে না। ছাত্রলীগের এই আকস্মিক রাজপথে ফিরে আসাকে কিভাবে দেখা যায়? এটিকে আসলেই রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত নাকি সাময়িক উত্তেজনা? আমরা বলছি এটি প্রত্যাবর্তনের ইঙ্গিত। এবং সামনে কি ঘটছে নিশ্চয়ই আমাদের দেখতে হবে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।